Star Fashion. হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ঈদ মুবারক। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চ্যানেল এস এর ঈদ স্পেশাল আয়োজন আইকনিক বিউটি কেয়ার প্রেজেন্টস ঈদ আড্ডায়। আপনাদের সাথে আছি আপনাদের প্রিয় হোস্ট মিপা বিশ্বাস। বরাবরের মতো আজও একজন স্পেশাল গেস্ট আমাদের মাঝে হাজির হয়ে গিয়েছেন। চলুন আর দেরি না করে পরিচয় হওয়া যাক প্রিয় কণ্ঠশিল্পী পুষ্পিতা মিত্রর সাথে। যেমন দেখতে সুন্দর তেমন মিষ্টি তার গলা। কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন আপু? আমিও বেশ ভালো আছি। আর যখনই আমাদের সেটে কোনো একজন সিঙ্গারকে আমি পাই, আমার মনে হয় আড্ডাটা আরো বেশি ভালো হয়ে জমে ওঠে। অবশ্যই। কেমন লাগছে আজকে? ভীষণ ভালো। আপনার সাথে আজকে প্রথম দেখা, আরো বেশি ভালো লাগছে। আপনার সাথে পরিচিত হয়ে গেলাম, সবকিছু মিলে ভালো। আর এই তো, ঈদের শুভেচ্ছা। আপনাকেও ঈদের শুভেচ্ছা। ঈদে আসলে ঈদ নিয়ে যেহেতু কথাটা চলেই আসলো, ঈদের দিনটা আসলে তো মেয়েদের বিভিন্ন ব্যস্ততার মাঝখানে কাটে। অবশ্যই। আপনার ঈদের দিনটা কেমন কাটে? আমি বেসিক্যালি যেটা করি সেটা হচ্ছে নতুন একটা জামা পরে, মানে জামা জুতো পরে ছাদের উপরে গিয়ে ছবি তোলা। এছাড়া যদি মনে হয় যে বাইরে ঘুরতে যাব তখন যাওয়া, মানে বিশেষ করে একটু ড্রেস পরে ছবি তুলবো, এটাই মেইন উদ্দেশ্য আর কি। এটা আসলে সব মেয়েদেরই একটা, মানে এখন বলা যেতে পারে ট্রেন্ড। হ্যাঁ, সো ট্রেন্ড কি ফলো করা হয়? করতেই হবে, উপায় নেই আসলে। মানে এখনের যুগটাই এমন যে আপনি ফলো করতেই হবে না চাইলেও। কি ধরনের ট্রেন্ড আপনার ফলো করতে ভালো লাগে? যে যেটাই করে মনে হয় ওটাই ট্রেন্ড হয়ে যায়। তো দেখা যায় আমরা ট্রেন্ডের সাথে মিলিয়ে এই যে পাকিস্তানি ড্রেস বিক্রি করে আমরা ওইটা পরছি বা সাজুগুজু করছি। হয় না, একেকজনের একেক রকম আর কি। ঈদে এবার কি কি গান রিলিজ হচ্ছে? ঈদে গান রিলিজ হয়েছে, আমি আর কাজী শুভ ভাই একটা গান করেছি। গানটা আমার চ্যানেলের জন্যই করা। গানটি লিখেছেন হচ্ছে এই প্রজন্মের জনপ্রিয় গীতিকার সোহেল খান ভাইয়া। আর খুব সুন্দর সুর এবং সঙ্গীত করেছেন আদিব। খুব ভালো একটা কাজ হয়েছে, খুব সুন্দর একটা ভিডিও। সবকিছু মিলিয়ে গানটা ভালো। এটাই আমার চ্যানেল থেকে দিয়েছি। আর অন্যান্য চ্যানেলে আরো বেশ কয়েকটা গান রিলিজ হয়েছে। এই তো ভিডিওতে কি এক্সট্রা করে আর্টিস্ট নেওয়া হয় নাকি নিজেই কাজ করা হয়? এটাই হচ্ছে আসলে প্রবলেম। আমি যখন আমার নিজের চ্যানেলের কাজগুলা করি তখন মনে হয় যে না, আমি মানে অন্য কোনো মডেল নিয়ে কাজ করব। কিন্তু যখন আমি অন্যান্য কোনো চ্যানেলে আমার কাজ করা হয় তখন হয় কি যে চ্যানেলের মালিক, লাইক প্রোডিউসার, ওনারা একটা কথাই বলে যে আমাদের তো মডেলের দরকার নেই, তুমি তো ঠিক আছো, তো তুমি করো। বাট আমি আসলে মডেলিং এ একদমই অভ্যস্ত না। যাক, তাও করতে হয় মাঝে মধ্যেই। তো না, এটা কিন্তু আমি জিজ্ঞেস করার পেছনের কারণটাই এটা যে আপনি দেখতে এত সুন্দর, তো অবশ্যই মডেল তো এক্সট্রা করে নেওয়ার প্রয়োজন হয় না? এটা একটু বেশি সুন্দর। সুন্দর হলেই যে আসলে মানে মডেলিংটা করতে অভ্যস্ত না আর কি, পারি না। একটা গুঞ্জন শুনেছি, অনেকেই বলে আপনার সাথে নাকি কারো একজনের চেহারার দেখতে ভীষণ মিল আছে। এই কথাটা কি শুনেছেন কখনো? আর আপনার কি মনে হয় আসলে কি মিল আছে কিনা? আচ্ছা, সেটা আমি বলবো। আমাকে অনেকেই বলে, সেটা আমি জানি। বাট আমি এই প্রশ্নের উত্তর তখনই দিব আপনি যদি আগে বলেন যে আমার চেহারা আসলে কার সাথে মিলে। আমার তো মনে হচ্ছে একটু পরিমণি আপুর সাথে মিলে। আমি জানি না, উনি দেখতে, পরিমণি আপু দেখতে অবশ্যই অনেক বেশি সুন্দর। বাট আমি কতটুকু সুন্দর জানি না। তবে হচ্ছে আমার ফেসবুক, ইভেন আমি যখন কোনো গান করে যখন ইউটিউবে দেওয়া হয় আমার গান, আমি কোনো একটা জায়গায় কাজ করতে গেলে, চ্যানেলে গেলে সবাই আমাকে একটা কথা বলে, এই তোমার ফেস না পরিমণির মতো দেখতে, এ তোমাকে পরিমণির মতো লাগছে। মানে কমেন্ট বক্সে এই কমেন্টটা আমি অনেক পাই। এই তো। কোন টাইপের গান বেশি করা হয়? আমি ছোটবেলাতে ক্লাসিক শিখেছি। এখন এসে আসলে আমরা যুগের সাথে তাল মিলিয়ে যেটাকে বলে মোটামুটি সব ধরনের গানই গাওয়া হয়। তবে এখন বেসিকটা ফোক হয়ে গেছে। তার মানে একেবারে ছোটবেলা থেকেই গান হ্যাঁ, করা একদম হয়। এটা কি ছোটবেলা থেকে। পারিবারিকভাবে মানে পারিবারিক সবাই? বলতে আমার ফ্যামিলিতে আমার বাবা, মা, আমার দিদিরাও একটু গান গাইতে পারে। বাট প্রফেশনালি কেউ না আরকি। তো আমাকেও জাস্ট শখের বশে গান শেখায় ছোটবেলা থেকে। এরপরে একটা সময় আমার মনে হলো যে না, এটাকে প্রফেশন হিসেবে নেওয়াই যায়। হয়তো এভাবেই। তার মানে ফ্যামিলির কিন্তু একটা বড় সাপোর্ট আপনি অবশ্যই আছে। পেয়েছেন এবং তাদেরও একটা চাওয়া ছিল যে আপনি সুন্দর করে গান গাইবেন এবং সেটা আপনারও ইচ্ছা ছিল, যার কারণেই কিন্তু আজকে মানে আমরা একজন এত সুন্দর একজন সিঙ্গারকে পেয়েছি আমাদের মাঝখানে। আর আসলে কখনো কি মনে হয়েছে যে পারিবারিক সাপোর্ট ছাড়া যারা আসলে কাজ করছে এটা কতটুকু টাফ? ইন্ডাস্ট্রিতে কাজ করা এটা অনেক কষ্ট।
তো সেই জায়গায় সেখানে যদি আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট না করে আপনি কখনো আগাতে পারবেন না। নরমালি তো প্রত্যেকটা কাজেরই মানুষ একজন আইডলকে ফলো করে যে কোনো একটা পথে আগায়। অবশ্যই। আপনার এই মিউজিকের কোনো আইডল কি আছে? হ্যাঁ, তা অবশ্যই আছে। আমি ছোটবেলা থেকে রুনা লায়লা ম্যামের গান শুনতাম, ওনাকে দেখতাম। ওনাকে দেখতে যেমন আমার ভালো লাগতো, ওনার গান তো অবশ্যই অনেক সুন্দর। তো আইডল হিসেবে ওনাকেই। প্রত্যেকের তো নিজের কাজের মধ্যে সবথেকে প্রিয় কোনো কাজ হুম, থাকে। হুম, হুম। সেরকম কি কোনো কাজ আছে? ২ মাস আগে এসএলকে মিউজিক থেকে একটা গান রিলিজ হয়েছে। তো ওইটা ভালো লাগে কেন? ওই ভিডিওটা আমার দেখতে ভালো লাগে। কারণ সবথেকে বড় ব্যাপার ওই গানটাতে আমি মডেলিং করেছি। আর মডেলিং বলতে কি ডান্স করা। একটু ডান্স মুডের গান ছিল। আচ্ছা। ডান্স মুডের গান ছিল। ওই গানটাতে হচ্ছে আমি গানটা গেয়েছি আমি আর আকাশ ভাই, আকাশ মাহমুদ ভাইয়া। তো আমরা আমরা দুজনেই মডেলিং করেছি গানটাতে। তো আমাদের শুটিং সেটে অনেক মজা হয়েছে। সবকিছু মিলে আমাদের কোরিওগ্রাফার, ডান্স শেখানো থেকে শুরু করে সবকিছু মিলিয়ে যেহেতু নিজেই করেছি পুরোটা, ওইজন্য এটাই সবথেকে ভালো এই লাগে। গানটার শুটিং এর মজার কোনো গল্প আমরা শুনবো। তবে তার আগে আমরা গানটা একটু দেখে নিতে চাচ্ছি। মানে আমি কিন্তু তাহলে এই মিউজিক ভিডিওটা আরেকটু আগে দেখলে আমি আরেকটু এড করে নিতাম যে চমৎকার একজন মানে নৃত্যশিল্পীও কিন্তু বলা যেতে হুম। পারে। সেটার একটা বিশাল ইতিহাস বলতে পারেন। কারণ হচ্ছে আমি ওইভাবে ডান্স করতে পারি না। তাও একটু, একটু ট্রাই করা এই হয়। গল্পটা শুনবো। তবে সময় হয়ে গিয়েছে ছোট্ট একটা বিরতি নেওয়ার। ফিরে আসলাম বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল এস এর ঈদ স্পেশাল আয়োজন আইকনিক বিউটি কেয়ার প্রেজেন্টস ঈদ আড্ডায়। যেই গল্পটা আমার শোনার খুব ইচ্ছা ছিল সেটা হচ্ছে ওকে। কিভাবে একজন চমৎকার কণ্ঠশিল্পী থেকে আপনি একজন নৃত্যশিল্পী হয়ে উঠলেন এবং নিজের গানে নিজেই ডান্স করলেন এবং যেটা আপনার সবথেকে পছন্দের কাজ হয়ে গেল। হুম। সো অফকোর্স এর ভিতরের তো অনেক মিস্ট্রি আছে, অনেক অবশ্যই গল্প আছে। আছে। সেগুলো জি। একটু শুনতে চাই। আ মূলত এই গানটা যিনি লিখেছেন সোহেল খান ভাইয়া। এসএলকে মিউজিকও ওনারই চ্যানেল। তো আ ভাইয়া চাচ্ছিলেন যে ১ম এ বলেনি। ভাইয়া চাচ্ছিলেন যে এই গানটা আমি আর আকাশ মাহমুদ ভাইয়া গাই। তো আমরা দুজনেই গেয়েছি। যখন আমাদের রেকর্ডিং শেষ হয়ে যায়, তখনই সোহেল ভাই বলছিলেন যে, "পুষ্পিতা, আ আকাশ, আমি না আমার এই গানের ভিডিওতে আমি অন্য কোনো মডেল নিতে চাই না। তোমরা দুজনেই করবা।" তা আমি পরে ওনাকে বলছিলাম যে, "ভাইয়া আমি তো মডেলিং করতে পারব না।" আর আকাশ ভাইও রাজি হচ্ছিল না যে, একটু ডান্স মোডের গান যেহেতু আমরা তো ডান্স করতে পারব না। ভাইয়া কিছুতেই রাজি হয় না। ভাইয়া বলে যে, "না, তোমাদেরই করতে হবে।" পরে আর কি ভাবলাম যে যাই, ট্রাই করি। জীবনে সবকিছু করতে হয় না? পরে আমাদের এই গানের শুটিং হয় হচ্ছে এফডিসিতে। সেই সকাল 6:30 টায় এফডিসিতে এসেছি। আসার পরে বা এর আরো কয়েকদিন আগে থেকে আমাদের ডান্স প্র্যাকটিস করা। তারপর এফডিসিতে এসে সেই সকাল থেকে ডান্স প্র্যাকটিস করা সবকিছু মিলিয়ে একদম না খেয়ে মানে ইভেন পানিও খাইনি এমন অবস্থা যে আমার ডান্স শিখতেই হবে। ডেডিকেশন লেভেলটা একদম। অনেক হাই ছিল। যে আমার ডান্সটা শিখতেই হবে, আমার খাওয়া চলবে না এই সেই। যেহেতু আকাশ ভাইয়া ডান্স করবে না, উনি জাস্ট হচ্ছে সানগ্লাস পরবে, একটু শার্ট পরবে, জ্যাকেট পরবে, ওরকম হেঁটে আসবে। আর আমার তো ডান্স করতে হবে। হুম, হুম। যেই কারণে আমার মনে হচ্ছিল না, উনি করুক উনার মতো, আমি আমার মতো। মানে আমি ডান্স শিখবো তারপরে। তো আমাদের কোরিওগ্রাফার যিনি ছিলেন গৌরব গগৈ দাদা, দাদা অনেক কষ্ট করেছেন। আমি উনাকে অনেক প্যারা দিয়েছি। একদম না খেয়ে সারাদিন সেই আমাদের শুটিং শেষ হয়েছিল রাতের মেবি ১২টার পরে। আমি একদমই কিছুই খাইনি। আর বুঝেনি তো মডেলিং যেহেতু একটার পর একটা ড্রেস চেঞ্জ করা সবকিছু মিলিয়ে এই তো অনেক প্যারা। তারপরেও ভালো লাগে। সবকিছুতেই সফলতা আসবে এমনটা না। কিছু, কিছু জিনিসে কিন্তু মানুষের ব্যর্থতাও থেকে যায়। অবশ্যই। তো ব্যর্থতার কথা বলতে, বলতে হঠাৎ করে মনে পড়ল যে জীবনে কি কখনো প্রেম এসেছে বা প্রেমটা কি কখনো সার্থক হয়েছে? মানুষের না প্রেম করা উচিতই না। এক্কেবারে, একেবারে খুব মনের একটা তাই না? কথা বলেছেন। উচিতই না। কারণ হচ্ছে প্রেম শুধুমাত্র আপনাকে কষ্ট ছাড়া আর কিচ্ছু দিবে না। ওই যে একটা কথা আছে না, আপনার তো আরো ভালো পারার কথা। হ্যাঁ। প্রেমেরই নাম বেদনা। হ্যাঁ, একদম, একদম। কারণ হচ্ছে আম আপনি একটা হ্যাঁ, অনেক আমি আমি বলব না যে সবারই প্রেম ভালোবাসা ভালো না, সেটা না। অনেকগুলো সম্পর্ক আছে ঠিকঠাক। বাট অনেকগুলো সম্পর্ক আছে অনেক টক্সিক হয়। সেখানে এটা কেন, সেটা কেন? এত জবাবদিহিতা থাকলে আমার মনে হয় ২ টা মানুষ কখনো এক থাকতেও পারে না। আর বন্ডিংটা না থাকলে একটা সম্পর্ক কখনো সুন্দর হয় না। তো যেহেতু আমাকে প্রশ্নটা করেছেন, আম আমি যেহেতু একটু বড় হয়েছি, সো সবার লাইফে তো একটু, একটু প্রেম আসে। ওই তো হয়েছিল।
এখন নেই। তার মানে আমরা কি খুব স্পষ্ট গলায় বলতে পারি যে এই মুহূর্তে পুষ্পিতা মিত্র সিঙ্গেল আছে? একদম সিঙ্গেল, একদম ওয়াও! পিওর সিঙ্গেল আমি। কেন ভালোবাসা এত কষ্ট দিল কেন? দিল কেন আসলে সেটা বলতে পারবো না। আবার একটা সম্পর্কে একজনের একা তো দোষ হয় না। হয়তো আমারও দোষ ছিল। যাই এই হোক, তো। দুঃখের কথায় আর না যাই। এবার না একদম। হয় খালি গলায় একটা ফোক গান শুনে নেই, যেহেতু আপনার প্রিয় গান ফোক। ওকে। এত মায়ার মানুষ তুমি, ভুলিতে পারি না, তোমারে ভুলিতে গেলে বারে যন্ত্রণা। ওরে অল্প বয়সে প্রেম শিখাইয়া প্রাণে মাইরাছো, বড় মায়া বড় মায়া, ওরে মায়া রে মায়া রে মায়া রে মায়া রে, মায়া লাগাইছো আমায় পাগল বানাইছো, বড় মায়া লাগাইছো। ওয়াও! আসলে আমার গুজবাম্পস হচ্ছে। Thank মানে you, thank আমি you. কিন্তু একেবারে পিওর মায়াটা, ভালোবাসাটা মানে যেমন আপনি কণ্ঠে ধারণ করেছেন, তেমন আপনার চোখ মুখে ফুটে উঠেছে Oh, সেই thank you. দরদটা। আসলে আমি শুনেছিলাম, আমাকে একজন বলেছিলেন যে আসলে যারা সঙ্গীত করেন বা গান করেন বা লেখেন, এদের আসলে মনে মাঝে, মাঝে একটু কষ্ট থাকতে হয়। তাহলে সেটা নাকি একদম। আসলে হ্যাঁ, ফুটে ওঠে গানের মাধ্যমে বা লেখার মাধ্যমে। হ্যাঁ, সেটা তা তো কিন্তু আমি অবশ্যই। একদম স্পষ্ট আজকে প্রমাণ পেলাম। হ্যাঁ, তা তো একটু থাকতেই হয়। যাই হোক, কষ্টের কথায় আর যাব না। যাব না। যেহেতু একটা ভালো পর্যায়ে আপনি চলে এসেছেন, সবাই আপনাকে ভালোবাসছে। এটা আসলে কেমন লাগছে যে একটা সাধারণ মানুষ থেকে একটু ডিফারেন্ট, এখন যেহেতু সবাই চেনে, পথে ঘাটে বিভিন্ন পরিচিত মানুষ হয়তোবা প্রশংসা করে। এই ব্যাপারটা কেমন লাগে? প্রথমত বলবো যে প্রশংসা শুনতে আমাদের সবারই ভালো লাগে। আর একটা সময় যখন গান শিখতাম তখন মনে হতো না যে প্রফেশনালি আসবো বা কেউ আমাকে চিনবে। আ যেমন হচ্ছে আমরা যখন কোথাও বাহিরে শোতে যাই, কনসার্টে যাই, তখন স্টেজে যখন উঠি গান গাইতে, তখন সামনে থেকে আমি আমার ২ টা চোখ দিয়ে সামনে যখন এত হাজার, হাজার মানুষকে দেখি যে তারা দাঁড়িয়ে থেকে শুধুমাত্র আমাকে ফলো করে আমার গান শুনছেন, মনে হয় যে এটা থেকে ভালো লাগা লাইফে আর কিছু হতে পারে না। সবকিছু মিলিয়ে জোস। কখনো বিরক্ত লেগেছে? আমার কখনো এরকম বিরক্ত লাগেনি। আমার কাছে আমি ব্যাপারটাকে খুবই আ উপভোগ করি। কারণ আমি মনে করি যে এটা তো আমারও ভালো লাগার বিষয়, তাই না? কারণ হচ্ছে কেউ এসে আমাকে বলছে যে, "আপু আপনার গান শুনি আমি আপনার ফ্যান, আপনার সাথে একটা ছবি তুলবো।" আমি কখনো সেটাতে বিরক্ত হই না। আমি ওকে। আমার জানা মতে পুষ্পিতা মিত্র নাকি চিটাগং এর মেয়ে। একদম একবারে খাঁটি। আমরা আমরা একটু চিটাগং এর ভাষায় মানে আমি আসলে শিখতে চাচ্ছি। আচ্ছা। আমাকে যদি কিছু শেখানো হয়, কারণ আমি না একেবারেই কাঁচা। ও আচ্ছা। হ্যাঁ, আমি একদম অরিজিনাল মানে একবারে হাঁটি সিটিংয়ে। তো আমি এখন আপনাকে একটা লাইন শেখাবো সেটা আপনি বলতে পারবেন? আমি ট্রাই করে ওকে, দেখি। চলুন। আই অনরে, হ্যাঁ, আপনি আমার সাথে বলুন। আই আই অনরে আই অনরে সিটাঙত লৈ যাই, চিটাঙত লৈ যাই, উনি বত্তা দি উনি বত্তা দি বাত হাবায়ুম, ভাত খাবাইবম। হাবায়ুম। ভাত হাবাইবম। এটা আচ্ছা, মানে হচ্ছে আমি আপনাকে চিটাগং এ নিয়ে গিয়ে শুটকি দিয়ে ভাত খাওয়াবো। আচ্ছা, শুটকি মাছটাকে শুট উনি। উনি বলি আমরা, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। নতুন একটা ব্যাপার শিখলাম। আসলে আমাকে বললে হয়তোবা মানে কখনোই হ্যাঁ, বুঝতাম এটা না যে আসলে আসলে কি অফার কোথায় করা সেই হচ্ছে। শুটকি আর কোথায় উনি। মানে অনেক যাই পার্থক্য। হোক, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। যদিও আমি মানে অতটা বুঝি না। তারপরেও একটু শখ হচ্ছে যে চিটং এর ভাষায় যদি কোনো একটা গান আমি শুনতে পারতাম, হয়তো মানে সেটা কেমন লাগবে আপনার গলায় আচ্ছা। শুনতে। ওরে হালা ভ্রমরা আহিয়ে যে ফুলের হরা, হলিদ বই মুখখান লাগাইও, ইতার তুয়ারে নজালাইও ভ্রমরা, ইতার তুয়ারে নজালাইও। 12 বছর হইলে নারী হয় যুবতী, দেখিলে বন্ধুয়া গইতো চাই ফিরিতি, এ সমতার খবর লইও, ইতার তুয়ারে নজালাইও ভ্রমরা, ইতার তুয়ারে নজালাইও।
এতটুকু বুঝতে পেরেছি যে এখানে হয়তো দুষ্টু মিষ্টি কোনো একটা হ্যাঁ প্রেমের কথা, মানে মানে বলছে লাস্টের যে লাইনটা আমাকে বুঝেছি। আমাকে এখন 12 বছর হওয়ার পরে মেয়ে যুবতী হয়, তখনই প্রেম করতে আসি, এখন আমাকে জ্বালিও না। হ্যাঁ, জাস্ট আমি এই এটাই। লাইনটাই বুঝতে পেরেছি যে এভাবে আমাকে আর জ্বালিও না। যাই হোক, বেশ চমৎকার কিন্তু আড্ডা চলছিল, কিন্তু হুম, সরি টু সে আমাদের সময় একেবারেই নেই। সো ওকে। এই লাস্ট মোমেন্টে এসে জানতে চাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলবার থাকে। হ্যাঁ, আমি আমি দর্শককে একটা কথাই বলতে চাই যে আপনারা আমাদের গান শুনেন বলেই, আমাদেরকে দেখেন বলেই আমাদের এত কষ্ট করে আমাদের কাজ করা, গান করা। তো আপনারা অবশ্যই বাংলা গানকে ভালোবাসবেন, বাংলা গানের সাথে থাকবেন, আর আমাদের সাথে তো অবশ্যই থাকবেন। আর এত সুন্দর একটি আয়োজনে আমাকে আমন্ত্রণের জন্য চ্যানেল এসকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই তো, সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও। দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তবে বিদায়ের আগে পুষ্পিতা মিত্রের চমৎকার একটি গান দেখব এবং আপনাদের প্রিয় হোস্ট আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। টিল দেন কিপ ওয়াচিং চ্যানেল এস, অ্যান্ড অফকোর্স ঈদ মুবারক ওয়ান্স অ্যাগেইন।